আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্টার্লিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব জোবায়ের হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই আজকের বাজারে। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজের পক্ষ থেকে। দীর্ঘ বছর ধরে আপনার এই পথ চলা পুঁজিবাজারের সঙ্গে অনেক দেখেছেন আপনি। 2018 সালের আজকে কার্যদিবস হিসেবে শেষ কার্যদিবস পুঁজিবাজারের জন্য। আজকের এই দিনে আপনার কাছ থেকে জানতে চাই, কেমন দেখলেন 2018 সাল, মানে গত বছরটা কেমন করে কাটালেন? ধন্যবাদ। গত বছর বলতে এখনো যেহেতু বছর শেষ হয়ে যায়নি, এই বছরটি আসলে আমাদের পুঁজিবাজারের জন্য অত্যন্ত ঘটনাবহুল বছর ছিল। 2018 সালে যে ঘটনাগুলি ঘটেছে সেটা আমার মনে হয় বাংলাদেশের পুঁজিবাজারে আর কখনোই ঘটেনি। এর কারণ অনেকগুলি, সেই কারণগুলিতে আমি পরে আসছি। কারণ 2018 সম্পর্কে জিজ্ঞেস করলেই আমাকে আরেকটু পেছন থেকে শুরু করতে হবে। যেমন 2010 সালে পুঁজিবাজারে ইতিহাসে সবচেয়ে বড় একটা ধস হয়। সেখান থেকে পুঁজিবাজার আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ঘুরে দাঁড়াতে গিয়ে 2016 সাল ছিল পুঁজিবাজারের বিভিন্ন রুলস রেগুলেশন এবং আইন প্রণয়নের বছর। ওই বছরে ব্যবসা মোটামুটি ছিল, আইন প্রণয়নটাই বেশি ছিল এবং আইনের প্রতি এবং বাজারকে রিফর্ম করার জন্যই চেষ্টা সবচেয়ে বেশি ছিল। 2017 সালটা ছিল 2010 সালের পরে সবচাইতে ভালো বছর। এবছর ওই 2017 সালে বিনিয়োগকারী যেমন ব্যবসা পেয়েছে, হাউসগুলিও ব্যবসা পেয়েছে। যেমন 2018 সাল আমরা আগের থেকেই জানি যে এটা নির্বাচনী বছর। নির্বাচনী বছর হওয়ায় আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা যেমন সাবধানী ছিলেন, তেমনি বিদেশি বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই সাবধানী হয়ে বিনিয়োগ করেছেন এবং সাবধানী হয়ে বিনিয়োগ করার কারণে অনেক বিনিয়োগ থমকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। অনেকে নতুন বিনিয়োগ করে নাই বললেই চলে। 2018 সালে আমরা যা দেখলাম তার মধ্যে যে 2017 সালের শেষ দিকেই হঠাৎ করে পাশ হলো ব্যাংকিং সেক্টরে একই ফ্যামিলি থেকে 4 জন পরিচালক নেওয়া যাবে। এটার একটা প্রভাব কিন্তু বাজারে পড়েছে। যখন ব্যাংকের দাম বাড়ার কথা না, ঠিক সেই সময় ব্যাংকগুলি এক একটা হু করে ব্যাংকের দাম বাড়লো। সবাই ভাবলো কারণ ব্যাংকের শেয়ার হোল্ডার বেশি হবে, একই ফ্যামিলি থেকে শেয়ার কিনবে, শেয়ার হোল্ডার হবে, ডিরেক্টর হবে, লোকজন ডিরেক্টর হওয়ার জন্য শেয়ার কিনবে, সে কারণে শেয়ারের দাম বাড়ালো। 2017 সালের শেষ দিকে এসে আরও যা দেখলাম যে কী করতে হবে, সুদের হার 9 এবং 6, ব্রোয়িংয়ের ক্ষেত্রে আপনি 6 দিবেন, 6% এবং ল্যান্ডিংয়ের ক্ষেত্রে 9% দেবেন। কিন্তু এই 9-6 করতে গিয়ে আমরা কিন্তু আশান্বিত হয়েছিলাম যে যদি ব্যাংকে টাকা রাখলে 6% ইন্টারেস্ট কেউ পায়, তাহলে মানুষ কেন ব্যাংকে টাকা রাখতে যাবে, অবশ্যই টাকাটা পুঁজিবাজারে বিনিয়োগ হবে। কিন্তু সেটার প্রতিফলন কিন্তু ঘটেনি। 2018 সালে আরও কি দেখলাম, যারা আমাদের রেগুলেটরি বোর্ড, সেখানে কিছু প্রবলেম তৈরি হলো। চেয়ারম্যান মহোদয় এবং কমিশনার মহোদয়ের মেয়াদ শেষ, সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হলো যে কী হতে যাচ্ছে নতুন চেয়ারম্যান অথবা নতুন কমিশনার। যাই হোক, অনেক ঘটনাবহুল ঘটনার পরে আবার আমাদের বর্তমান সম্মানিত চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান হলেন এবং কমিশনার সাহেবও তাই হলেন। তাতে এটাও কিন্তু বাজারে অনেক প্রভাব ফেলেছে। এই ঘটনাটা কিন্তু 2 দিনের মধ্যেই সলিউশন হয়ে যায়নি, এখানে অনেকটা সময় গিয়েছে এবং এটা কিন্তু দোলাচলের সৃষ্টি হয়েছে, বাজারের প্রভাব ছিল। 2018 সালে আরও কি দেখলাম, 2018 সালে দেখলাম যে কিছু কোম্পানি যাদের ভালো আর্নিং আছে, ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা আছে, বাট তারা ডিভিডেন্ড দেয়নি। ডিভিডেন্ড তো দেয়নি, বরং ডিভিডেন্ড কেন দেয়নি তার ব্যাখ্যাও পেতে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, যার প্রাসঙ্গিক একটা লেখা আমি আপনার পত্রিকায়ও দিয়েছি।
আবার অপর পৃষ্ঠে আরেকটা জিনিসও দেখলাম, যে কোম্পানি আইনগতভাবে ডিভিডেন্ড দিতে পারে না তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো এবং এজিএমে গিয়ে সেটা ক্যান্সেলও হলো। তাহলে মাঝখানে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী হয়েছে, এর প্রভাবও বাজারে পড়েছে। তারপর আরও কি দেখলাম, 2018 সালের শুরুতেই কথা ছিল যে এবছরই হতে যাচ্ছে স্মল ক্যাপের মার্কেট, আলাদা মার্কেট হবে স্মল ক্যাপ নিয়ে, শুধুমাত্র স্মল ক্যাপ নিয়ে, স্মল ক্যাপের কোম্পানি নিয়ে আলাদা একটা মার্কেট হবে। তাহলে কি হবে, ছোট মূলধনী কোম্পানিগুলি হয়তো তাদেরকে পেইড আপ বাড়াতে হবে, না হয়তো তারা আলাদা ট্রেডিং বোর্ডে চলে যাবে। সেই সুবাদে কিছু কিছু কোম্পানি, কিছু কুচক্রী মহল এখানে বড় ধরনের প্রাইস হাইক করেছে। যেমন যে কোম্পানি আর্নিং নাই বা অপারেশনে নাই সে সমস্ত কোম্পানির শেয়ার অনেক বেড়েছে। আবার যে দু একটা কোম্পানি যেই পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার কথা ছিল, বা আমরা সবাই জানতাম যে ডিভিডেন্ড অথবা রাইটের মাধ্যমেই হয়তো বা এই স্মল ক্যাপ কোম্পানিকে মূল মার্কেটে আসতে হবে, কিন্তু সবগুলি হয়তো হয়নি। কিছু কোম্পানি কিন্তু আবার 300% বা 400% ডিভিডেন্ড দিয়েছেও, এটাও আমরা দেখেছি। এটাও কিন্তু বাজারে এক ধরনের প্রভাব। কারণ আমি যদি মনস্থির করি যে বছর স্মল ক্যাপে আমি বিজনেস করব, স্মল ক্যাপে এবার এরকম একটা ঘটনা আছে, সেখানে যদি আমি স্মল ক্যাপে বিনিয়োগ করে আমি যেটাই বিনিয়োগ করেছি সেটা আসলে কোনো কিছুই করেনি, সে ডিভিডেন্ডই দেয়নি বা ডিভিডেন্ড দিলেও আশানুরূপ দেয়নি, তাহলে তো আমার জন্য বিজনেস হয়নি বা আরেকজনের জন্য বিজনেস হয়নি। এটার যেরকম ঘটনা ঘটেছে। 2018 সালের সবচেয়ে বড় আলোচিত ঘটনা সেটা হলো আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার সিলেকশন, তাদেরকে শেয়ার বুঝিয়ে দেওয়া এবং তাদের মনোনীত প্রার্থীকে আমাদের ডিএসসির বোর্ডে একত্রিতকরণ, মানে একভূতিকরণ। সেখানে কিন্তু একটা দোলাচাল, বড় ধরনের একটা দোলাচাল তৈরি হয়েছিল এবং সেটার জন্য অনেক সময় ক্ষেপণ হয়েছে এবং এটার প্রভাবও পুঁজিবাজারে পড়েছে। 2018 সালের আরও বড় একটি ঘটনা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম মাল্টিন্যাশনাল বছর এবং বিএসইসির 25 বছর পূর্তি উপলক্ষে অনেক প্রোগ্রাম, অনুষ্ঠানমালা ছিল। এখানে আমাদের কিছু আশার সঞ্চার হয়েছিল যে এটার মাধ্যমে হয়তো বা পুঁজিবাজারে কিছু পজিটিভ প্রভাব পড়বে, কিন্তু তার প্রভাবও হয়তো নির্বাচনী বছরের কারণে সেই পজিটিভ প্রভাবটা পড়েনি। 2018 সালে আরও দেখলাম যে স্মল ক্যাপ নিয়ে নতুন মার্কেট সৃষ্টি হওয়ার কারণে খেলাধুলা শুরু হওয়ায় যে পর্যন্ত খেলাধুলা হলো তাতে ডিএসসি এবং রেগুলেটরি বোর্ড শেষ পর্যন্ত কিছু কোম্পানিকে ডিলিস্টিং করতে বাধ্য হয়েছে, কাউকে স্পটে দিতে বাধ্য হয়েছে। এটা স্পটে রাখা মানে এক ধরনের শাস্তি। কাউকে ডিলিস্টিং করে আবার তার মধ্যে আবার কিছুকে লিস্টিং করাও হয়েছে। আরও দেখলাম ওটিসি মার্কেটকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া হয়েছে, কারণ ওই একটাই কারণে যে আমরা স্মল ক্যাপ আলাদা করতে যাচ্ছি, আমরা অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড তৈরি করতে যাচ্ছি এবছরেই 18 সালেই। কিন্তু যে কোনো কারণে হয়তো নির্বাচনী বছর বিধায় বিএসইসির ভিতরে যতটুকু টাইম ক্ষেপণ হয়েছে, সময় ক্ষেপণ হয়েছে, বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনার মহোদয়ের রিনিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো বা এবছর এটা চালু করা যায়নি। আমি আশা করব 2019 সালের শুরুতেই এটিবি এবং স্মল ক্যাপের মার্কেট চালু হবে। 2019 সালের পুঁজিবাজারকে নিয়ে আমি অনেক আশাবাদী। এ কারণে 2019 সাল হবে নতুন বছর এবং নতুন সরকার। যেই দিনে 19 সালের প্রথম যেই দিন ট্রেড শুরু হবে সেই দিন কিন্তু একটা নতুন সরকার থাকছে। এরকম কাকতালীয় ঘটনা ঘটেছে বলে আমার পূর্বে আমার জানা নাই, আমার রেকর্ডে নাই। সেই ক্ষেত্রে নতুন বছর নতুন সরকার, আমার আশা থাকবে যে ঘটনাগুলি 18 সালে ঘটার কথা ছিল সেই ঘটনাগুলি, যেমন এটিবি চালু হওয়া, স্মল ক্যাপ চালু হওয়া, ট্রেক হোল্ডারদের লাইসেন্স প্রদান করা, এই সমন্বয় সাধনগুলি সব যদি ঘটে তাহলে আমার মতে বাজারে 800 থেকে 1000 কোটি টাকা টার্নওভার হওয়া উচিত। বাজারে 2019 সালে আমাদের স্টেক হোল্ডার যারা, স্ট্র্যাটেজিক পার্টনার যারা, তারাও কিন্তু বিনিয়োগ করা শুরু করবে। সবাই বিনিয়োগ বন্ধ করে রেখেছে, বিনিয়োগ থেকে বিরত থেকেছিল 2018 সালে, তারা সবাই বিনিয়োগে আসবেন কম বেশি। সেই ক্ষেত্রে 2019 সালে 800-900 কোটি আমি অ্যাভারেজ বলতে পারি।
আর যদি যেই সমন্বয়গুলি কথা বললাম যে এটিপি চালু হওয়া, স্মল ক্যাপ চালু হওয়া বা আদার্স যে ফ্যাক্টরিগুলি, সব ফ্যাক্টরিগুলি যদি সঠিকভাবে কাজ করে, এখানে যদি কোনো রাজনৈতিক অস্থিরতা নতুন করে সৃষ্টি না হয়, তাহলে এটাকে 1000 থেকে 1200 কোটি টাকা নিয়ে যাওয়াও সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি আপনার মানে প্রত্যাশার সাথেই মিলিয়ে আগামী বছর মানে 2019 সাল এরকম একটা বাজার তৈরি হোক যাতে সকল বিনিয়োগকারী স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তাদের প্রত্যাশা অনুসারে। আপনাকেও ধন্যবাদ। এবিটিভির মাধ্যমে আমি আমার সকল দর্শক শ্রোতা এবং সম্মানিত বিনিয়োগকারীদের 2019 সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি 2019 সালের। প্রিয় দর্শক, ভিডিওটি অনুলিখন প্রকাশিত হয়েছে রেপুটেড বিজনেস পোর্টাল আজকেবাজার.com এ। লেখাটি পেতে ভিজিট করুন www.ajkebajar.com। এছাড়াও দেশ বিদেশের নানা খবরাখবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/dailyajkebajar। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।